প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ফিন্যান্স ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের নিয়মিত অনলাইন ক্লাস করে আসতেছি, ফিন্যান্সের উপরও করতেছি এবং হিসাব বিজ্ঞানের উপরও করতেছি। আজকে আমাদের ফিন্যান্সের পঞ্চম ক্লাস বা লেকচার টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়মূল্যের উপরে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থের সময়মূল্য বলতে আজকে তুমি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়েছ, 10 বছর পরে 10% সুদ দিলে ভবিষ্যৎ মূল্য তোমার কত হবে সেটা জানা যায়। অথবা 10 বছর পরে তুমি একটা গাড়ি কিনতে চাও 5 লক্ষ টাকা দিয়ে, কি পরিমাণ টাকা আজকে থেকে নিয়মিত ব্যাংকে জমা রাখলে প্রতি মাসে বা প্রতি বছরে এবং কত % সুদ দিলে তোমার সেই 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা যেটা দিয়ে তুমি গাড়ি কিনো না কেন হবে, এই কিস্তিটা নির্ণয় করা। অর্থাৎ ভবিষ্যতের মূল্য জানা, অথবা বর্তমান কিস্তির পরিমাণ জানা, অথবা সময়ের মূল্য জানা, এই জিনিসগুলো নির্ণয়কে বলা হয় টাইম ভ্যালু অফ মানি, সময়ের সাথে সাথে অর্থের মূল্য। এটি 5টি সূত্রে সাধারণত বিভক্ত। সংক্ষেপে বলি, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সূত্র হলো ফিউচার ভ্যালু ডিভাইডেড 1+i পাওয়ার n। সেকেন্ড হলো ফিউচার ভ্যালুর সূত্র হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1+i পাওয়ার n। অনেক সময় কার্যকরী সুদের হার বের করতে বলে বা ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটার সূত্র হলো 1+i পাওয়ার n -1 ইন্টু 100। শিক্ষার্থীরা খেয়াল রাখবে, আই শব্দের অর্থ হলো ইন্টারেস্ট, এন শব্দের অর্থ হলো নাম্বার অফ ইয়ার, অর্থাৎ এন মানে বছর বা সময়কাল, আই মানে সুদের হার। এটা মাসও হতে পারে, বছরও হতে পারে, যেভাবে বলা হয় সেভাবে নির্ণয় করবে। এবার আসো বার্ষিকী বা অ্যানুইটির সূত্রগুলো, যেটা পরীক্ষাতে প্রতি বছর আসে। বার্ষিকী 2 প্রকার, একটা সাধারণ বার্ষিক বৃত্তি আর একটা হলো প্রদেয় বার্ষিক বৃত্তি। সাধারণ বার্ষিক বৃত্তির সূত্র হবে তখনই যদি প্রতি মাসের শেষে বা বছরের শেষে টাকা জমা দেওয়া হয়, আর যদি মাসের শুরুতে বা বছরের শুরুতে টাকা জমা দেওয়া হয় নিয়মিত, সেটাকে বলা হবে প্রদেয় বার্ষিকী। তো সাধারণ বার্ষিকী যেটা বছরের শেষে জমা দিলে তার সূত্র হলো PBAO, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, PBAO ইকুয়াল টু আর অথবা A ইন্টু 1 - 1 ডিভাইডেড 1+i পাওয়ার n ডিভাইড বাই i। এটা হলো প্রেজেন্ট ভ্যালুর সূত্র। আর ফিউচার ভ্যালুর সূত্র হলো আর ইন্টু 1+i পাওয়ার n -1 ডিভাইড বাই i। এই হলো সাধারণ বার্ষিকী, যেটা শেষে জমা দিলে। আর যদি প্রথমে টাকা জমা দেওয়া হয় বা কিস্তি জমা দাও বা শুরুতে জমা দাও, তখন ওই সাধারণ বার্ষিক বৃত্তি বা ইউনিটির সূত্রগুলো ডান পাশে দিয়ে 1+i শব্দগুলো বাড়বে। আমরা এর আগের ক্লাসে এগুলো বলেছি। অথবা খেয়াল রাখতে হবে টাকা দ্বিগুণ করার সূত্র, রুল 69 ইকুয়াল টু 0.35 প্লাস 69 ডিভাইডেড i অর n। যদি সুদের হার থাকে i বসাবে, যদি বছর থাকে n বসাবে। এভাবে টাকা দ্বিগুণ করার সূত্রটা প্রয়োগ করতে পারবে। আরেকটা হলো রুল 72 এর সূত্রটা হলো 72 ইকুয়াল টু 72 ডিভাইডেড বাই i অর n। শিক্ষার্থীরা, এই সূত্রগুলো আমি আবার বোর্ডে লিখে দিয়েছি আগের ক্লাসে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আমার অ্যাকাউন্টিং অনলাইন পাঠশালা বিডি একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেখানে সংযোগ করে এগুলো দেখতে পারবে। তো আজকে শিক্ষার্থীরা আমি 2টা অঙ্ক নিয়ে কথা বলবো। জনাব শাহরিয়া ব্যাংক থেকে 5 বছরের জন্য 5 লক্ষ টাকা ঋণ নিয়ে বছরের শেষে 5টি সমান কিস্তিতে পরিশোধ করবে।
অর্থাৎ শাহরিয়া 5 লক্ষ টাকা ঋণ নিবে 5 বছরের জন্য, প্রতি বছর শেষে টাকা পরিশোধ করবে 5 বছরের 5 কিস্তিতে। সুদের হার যদি 12% হয়, কিস্তির পরিমাণ কত, অর্থাৎ প্রতি বছর সে কি পরিমাণ টাকা ব্যাংকে পে করতে হবে এবং ঋণের তালিকা দাও। তো শিক্ষার্থীরা এটা পরীক্ষার মাঝে মাঝে দেখা যায় আসে, সমাধান ইকুয়াল টু, যেহেতু নিয়মিত কিস্তির অঙ্ক মানে বার্ষিকী বা অ্যানুইটি, পিবিএও প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি ইকুয়াল টু এ বা অথবা আর ইন্টু 1 - 1 ডিভাইডেড 1 + i পাওয়ার n ডিভাইডেড i, অর্থাৎ 1 3 বার আছে, i 2 বার আছে, n 1 বার আছে। এইভাবে সূত্রটা মুখস্থ রাখবে। এবার আমরা প্রেজেন্ট ভ্যালুর মানটা বসাবো। প্রেজেন্ট ভ্যালু 5 লক্ষ টাকা আজকে ঋণ নিয়েছি, লিখলাম। মানে কিস্তিটা আমরা বের করব, বাকি মানটা লিখব 1 - 1 ডিভাইডেড 1 প্লাস সুদের হার যেহেতু 12%, 0.12 পাওয়ার 5 মানে 5 বছরের কথা বলছে, 5টি সমান কিস্তি। এগুলো বার্ষিকীর অঙ্ক, প্রতি বছর কিস্তি বললে বার্ষিকী হয়। অথবা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা করার নিয়ম হলো প্রেজেন্ট ভ্যালু তো 5 লক্ষ বসালাম, সেটা আসলো, এত বের করব। এই কাজটা আমি প্রথম ক্লাসও বলেছি, আজকে আবার বলি, শিক্ষার্থীরা তোমরা ক্যালকুলেটর মেশিন নাও, তোলা মেশিনে 1 ভাগ 1.12 পাওয়ার 5 ইকুয়াল টু, আবার বলছি 1 ভাগ 1.12 পাওয়ার 5 ইকুয়াল টু, সেকেন্ড হলো 1 মাইনাস আনসার, ওই যেটা নির্ণয় করছিলে, আবার বলছি 1 মাইনাস আনসার ইকুয়াল টু, আবার ভাগ 0.12 ইকুয়াল টু, অর্থাৎ এখানে ইকুয়াল 3 বার টিপ দিবে, অতএব নির্ণয় হয়ে যাবে 3.6048। এটা আমরা মানটা নির্ণয় করলাম। এখন আমরা এটা নির্ণয় করতে হবে, একে বামে নিয়ে আসলাম, এটাকে বহাল রাখলাম, এটা উপরে আছে বলে নিচে নিয়ে আসলাম। অতএব কাটাছিড়া করলে 1,38,705 টাকা নির্ণয় হয়। অর্থাৎ প্রতি বছর তোমাকে কিস্তি দিতে হবে 1,38,705 টাকা, ব্যাংকে পে করতে হবে। এবার ঋণ পরিশোধের তালিকা নির্ণয় করব আমরা। বছর দিলাম, বছরের শুরুতে ঋণ, বার্ষিক কিস্তি, সুদের হার, আসল পরিমাণ, আসল পরিশোধ, বছরের শেষে ঋণের পরিমাণ। এভাবে 6টা ঘর দিতে হবে। বছর বসাবো 1 2 3 4 5। প্রথমে 5 লক্ষ টাকা লোন নিয়েছিল সেটা বসালাম, বার্ষিক কিস্তি যেটা আমরা নির্ণয় করেছি সেটা বসাইছি, তারপরে সুদ বসাবো। শুরুতে ঋণের উপরে সুদ হয় 5 লক্ষের উপরে 12% হলো 60,000 টাকা। 5 লক্ষের 12% 60,000 টাকা। অতঃপর 1,38,705 মাইনাস 60,000 ইকুয়াল টু 78,705 টাকা নির্ণয় হয়। এবার ওই 5 লক্ষ টাকা থেকে 78,705 টাকা মাইনাস করলে 4,21,295 টাকা হয়। অর্থাৎ প্রথম বছর কিস্তি দেওয়ার পরে আমাদের বাকি রইল 4,21,295। এই টাকাটা দ্বিতীয় বছরে নিয়ে আসবো শুরুতে। আবার এটার উপরে সুদ নির্ণয় করলাম 50,555 12% হারে, আর কিস্তি প্রতি বছরই সমান থাকবে। অতএব কিস্তির টাকা থেকে এই সুদের টাকা বাদ দিলাম, হলো 88,150। অতঃপর দ্বিতীয় গড় 4,21,295 থেকে 88,150 টাকা মাইনাস করলে 3,33,145 টাকা নির্ণয় হয়। এটা আবার তার পরবর্তী বছর ব্যালেন্সে চলে আসবে, সেটা আসলো। তারপরে সুদ কাটলাম 12%, 39,977 টাকা হয়। এবার কিস্তির টাকা থেকে সুদের টাকা বাদ দিলে আসল হয়ে যাবে 98,728 টাকা। অতঃপর দ্বিতীয় গড়ের টাকা থেকে আসল টাকা বাদ দিলে
আর থাকবে 2,34,417 টাকা। এই টাকাটা আবার তার পরবর্তী বছর প্রথমে চলে আসবে। এটার উপর আবার সুদ কাটবো 28,130 টাকা, অতঃপর কিস্তি থেকে সুদ বাদ দিলে 1,10,575। অতএব লাস্টে ব্যালেন্স থাকবে 2,34,417 মাইনাস 1,10,575 ইকুয়াল টু 1,23,842। এই টাকাটা আবার পরবর্তী বছরে চলে আসবে। তারপরে সুদ কাটবো 14,863, অতঃপর কিস্তির টাকা থেকে সুদের টাকা বাদ দিলে 1,23,842। 1-2 টাকা ব্যবসা হলে কোনো অসুবিধা নাই। এইভাবে আমরা নির্ণয় করলাম। অতএব শেষ ঘরে কিন্তু জিরো হবে। কিভাবে হলো? 1,23,842 দ্বিতীয় ঘরের টাকাটা, আর আসল টাকাটা 1,23,842। অতএব এটা থেকে এটা বাদ দিলে আর ব্যালেন্স থাকে না। অতএব 5 বছরের কিস্তি পরিশোধ করার পরে ঋণের তালিকায় শূন্য হয়ে গেল। এখানে শূন্য হওয়া মানই তোমার অঙ্কটা সঠিক হয়েছে। এইভাবে শিক্ষার্থীরা শিখবে। এবার আসো আরেকটি এই জাতীয় আরেকটি অঙ্ক একটু চেঞ্জ করে আমরা করাতে চেষ্টা করি। আগামী 10 বছর পর 10 লক্ষ টাকার গাড়ি কিনতে চাও। মনে করো তুমি 10 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে চাও আগামী 10 বছর পর। ব্যাংক সুদ নিবে 12%। প্রতি বছর প্রথমে তোমাকে কিস্তি পরিশোধ করতে হবে। যদি করতে হয় কিস্তির পরিমাণ কত? আগেরটার মধ্যে কিস্তির পরিমাণ নির্ণয় করেছিলাম, এটাও কিস্তির পরিমাণ নির্ণয় করব। তবে এটা বছরের শুরুতে, আগেরটা ছিল বছরের শেষে। খেয়াল রাখতে হবে বছরের শুরু হলে 1 প্লাস আই পিছনে বাড়বে। আর যেহেতু আগামীটা বের করব 10 বছর পরে 10 লাখ টাকা, এটা হলো ফিউচার ভ্যালু। আর আগেরটা ছিল আজকে নিয়েছি 5 লাখ টাকা, তাই প্রেজেন্ট ভ্যালুর সূত্র দিয়েছিলাম। আর আজকেরটা দেবো ফিউচার ভ্যালুর সূত্র, মানে 10 বছর পরে তুমি টাকা নিচ্ছ 10 লাখ। অতএব ফিউচার ভ্যালুর সূত্রটা লিখলাম। FBAO ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি ইকুয়াল টু আর ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আই। এবং ডান পাশে 1 প্লাস আই বাড়বে, কারণ প্রথমে বললে 1 প্লাস আই পিছনে বাড়ে। অতএব মান বসাবো। FBAO ওর মান 10 লাখ, আর মানে কিস্তি, আর বাই যে কোনোটা দিতে পারো। তারপরে মানগুলো বসালাম। 1 সুদের হার 12, n হলো 10 বছর, মাইনাস 1 ডিভাইড বাই আই মানে সুদের হার 12%, 0.12। ডান পাশে 1 প্লাস আই 1 যোগ 0.12। অতঃপর আমরা হিসাব করব। 10 লাখ বসালাম আর বসালাম। এই কাজটা করলাম। কিভাবে করবে আমি বুঝাই দিই। ক্যালকুলেটর মেশিনের তোলো তোমরা। 1.12 পাওয়ার 10 ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু আবার ভাগ 0.12 ইকুয়াল টু। এভাবে করলে পরে 17.5487 নির্ণয় হয়। আর ডান পাশেরটাও 1.12 বসিয়ে ফেললাম। অতএব পরের লাইনে লিখতে যাই 17.5487কে 1.12 দিয়ে গুণ দিলে 19.65 নির্ণয় হয়। এখন চলে আসো, আমরা যেহেতু আর বের করবো, আরটা বামে নিয়ে আসলাম, 10 লক্ষ উপরে দিলাম, আর যেটা ইউনিটি নির্ণয় করেছি নিচে বসিয়েছি, ভাগ দিলাম, কিস্তি বের হয়ে গেল 50,878 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা প্রেজেন্ট ভ্যালু এনইউটি অঙ্ক করলাম, ফিউচার ভ্যালু এনইউটির অঙ্ক করলাম। তোমরা নিশ্চয় কিছুটা আজ করতে পেরেছো, আস্তে আস্তে শিখবে। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবে। ধন্যবাদ।